বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গত বুধবারের ক্লাসটি আমি তোমাদের বন্ধের কারণে নিতে পারিনি, এদিন আমাদের প্রতিষ্ঠান অফিসিয়ালি বন্ধ ছিল। তো তার পূর্বের ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলো একটু রিক্যাপ করতে চাচ্ছি, তোমাদের একটু স্মরণ করে দিতে চাচ্ছি। আমি তোমাদেরকে পড়িয়েছি অর্থায়ন কাকে বলে, ফিন্যান্স শব্দের বাংলা কি, ফিন্যান্স শব্দের উৎপত্তি কি। কে কি বলতে পারবা ফিন্যান্স শব্দটি কোন শব্দ হতে আসছে? স্যার ল্যাটিন শব্দ ফিনিশ। ল্যাটিন শব্দ ফিনিশ থেকে আসছে। ল্যাটিন শব্দ স্যার। জি, ল্যাটিন শব্দ ফিনিশ থেকে আসছে। ভেরি গুড, ধন্যবাদ, খুশি হলাম। তো তারপর আমি ফিন্যান্স বা অর্থায়ন কাকে বলে সেটা পড়িয়েছি। তারপর আমি এসে অর্থায়নের যে ধরন বা স্বরূপ এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। তো এটা আলোচনা করতে গিয়ে আমি শেষ পর্যন্ত যেতে পারিনি। হ্যাঁ, আমি তোমার ব্যবসায় অর্থায়ন পর্যন্ত আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখি তোমাদের কতটুকু মনে আছে। পারিবারিক অর্থায়নের মূল লক্ষ্য কি, কেউ কি বলতে পারবা? পরিবারের মঙ্গল, পরিবারের সদস্যদের মঙ্গল। ভেরি গুড। আচ্ছা বলো তো, পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে আগে আয় বিবেচনা করা হয় না আগে ব্যয় বিবেচনা করা হয়? আগে আয় ব্যয়। আচ্ছা, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ। আচ্ছা, সরকারি অর্থায়নে কি আগে আয় বিবেচনা করা হয় না আগে ব্যয় বিবেচনা করা হয়? আগে ব্যয়। ওকে, গুড। সরকারি অর্থায়নে একটা শব্দ ছিল বাজেট, তোমাদের কি মনে আছে বাজেট কি? জি স্যার। বলো তো বাজেট কি? আচ্ছা, পরিকল্পনার গাণিতিক প্রকাশকেই বাজেট বলা হয়, তাই না? আমি বলেছিলাম না যে দেশের ক্ষেত্রে একটি দেশের অর্থমন্ত্রী বাজেটটি ঘোষণা করেন, সেক্ষেত্রে এক বছরের জন্য যে এই এক বছরে একটি দেশের জন্য কি পরিমাণ টাকা খরচ হবে এবং সেই খরচগুলো কোন উৎস থেকে সংগ্রহ করা হবে, এই বিষয়গুলো বাজেটের মাধ্যমে নির্ধারণ করা হয়। একটি দেশের অর্থমন্ত্রী এই বাজেটটি ঘোষণা করে থাকেন, ডিক্লেয়ার করে থাকেন, তাই তো? একজন বলতো সরকারি অর্থায়নে আয়ের উৎসগুলো কি কি? স্যার নেট প্রবলেম করতেছে। আচ্ছা জি স্যার, নেট প্রবলেম করছে না? কথা কি এখন বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারি না স্যার। স্যার আটকে গেছে। আটকে গেছে, এখন কি যাচ্ছে? জি স্যার, এখন আসছে না? আচ্ছা স্যার, এখন কি বোঝা যাচ্ছে? এখন বুঝতেছ? হ্যালো, এখন শুনতে পাচ্ছ? তারই তো নাই। হ্যাঁ হ্যাঁ আছি, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। ওইটা নেটের প্রবলেমের কারণে একবার হয়েছিল। এখন শোনা যাচ্ছে? বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, আমি শেষ করেছিলাম হচ্ছে ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে। ব্যবসায় অর্থায়ন আমি বলেছিলাম যে ব্যবসায় অর্থায়ন তিন ধরনের। এক ব্যবসায় হয় তিন ধরনের: এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসা, মূলধনী ব্যবসা। হ্যাঁ, এক মালিকানার ক্ষেত্রে বলেছিলাম যে এক মালিকানা ব্যবসার এক মালিকানা ব্যবসার মালিক হচ্ছে একজন, সেক্ষেত্রে লাভ ক্ষতি মালিক একাই ভোগ করে, তাই তো? তো ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে ব্যবসা অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। হ্যাঁ, তো এক মালিকানা ব্যবসায়ের মূল অর্থ বা লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মালিক যে মুনাফা অর্জন করে সেটা সে একাই ভোগ করে। সেটা সে চাইলে ব্যবসা থেকে সম্পূর্ণ টাকায় উত্তোলন করতে পারে, অথবা সে চাইলে পুনরায় এই টাকাটা বিনিয়োগ করতে পারে। তারপর যেটা ছিল যে অংশীদারি ব্যবসায়, হ্যাঁ, আমরা বলছিলাম 2 থেকে 20 জন, সর্বনিম্ন 2 জন আর সর্বোচ্চ 20 জন, হ্যাঁ, মিলে যদি চুক্তিবদ্ধ কোনো ব্যবসা শুরু করে সেটাকে অংশীদারি ব্যবসা বলা হয়। তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি তারা ব্যাংক ব্যবসায় শুরু করতে চায়, যে তারা ব্যাংক ব্যবসা শুরু করবে অংশীদারি, হ্যাঁ, অংশীদারি ভিত্তিতে, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে অংশীদারি ব্যাংক ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন। মনে আছে কি সেটা? ব্যাংকিং অংশীদারির ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন। মনে আছে তোমাদের? 10। হ্যাঁ, তারপরে এসেছিলাম আমরা যে তোমার যৌথ মূলধনী ব্যবসায়। হ্যাঁ, যৌথ মূলধনির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যৌথ মূলধনী হচ্ছে 2 ধরনের: একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে পাবলিক লিমিটেড। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকবে 2
আর সর্বোচ্চ হবে 2 থেকে 50 50 জন। 50 জন। পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ হবে শেয়ার সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তুমি যে পরিমাণ শেয়ার বিক্রয় করবা সে অনুযায়ী। হ্যাঁ, তাহলে 7 থেকে 50 জন এটা ছিল। হ্যাঁ, আর এই ক্ষেত্রে যৌথমূলধনী ব্যবসায় অর্থের মূল উৎস হচ্ছে তোমার শেয়ার বিক্রি করে যে অর্থ, শেয়ার বিক্রি করে যে অর্থ, শেয়ার মূলধন, রাইট। হ্যাঁ, তারা বন্ড ডিবেঞ্চার বিক্রয় করে ঋণ মূলধন সংগ্রহ করতে পারে। তারা চাইলে তোমার ব্যাংক থেকে ঋণ নিতে পারে। হ্যাঁ, ব্যাংক থেকে ঋণ নিতে পারে, ঠিক আছে। তারপরে তোমার তারা যেটা পারতেছে, তারা যেটা করে যে তাদের যখন ব্যবসা করে মুনাফা অর্জিত হয়। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো তারা যেটা করে যে তাদের অর্জিত যে মুনাফা, সেই মুনাফাটাকে 2 ভাগে ভাগ করে। হ্যাঁ, কিছু অংশ ভবিষ্যতের জন্য রেখে দেয়, যেটাকে বলা হচ্ছে সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত মুনাফা, এবং কিছু অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করে, সেটাকে বলা হচ্ছে লভ্যাংশ। হ্যাঁ, নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয় তাকে বলা হচ্ছে লভ্যাংশ বা ডিভিডেন্ড, আর যেটা পরবর্তীতে ব্যবসার জন্য বিনিয়োগের জন্য সংরক্ষণ করে সেটাকে বলা হচ্ছে সংরক্ষিত তহবিল। আমরা সর্বশেষ অর্থায়নের ধরন দেখবো, সেটা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। দেখো বাটা, এনার্জি প্যাক, হ্যাঁ, তারপরে কারেন্সি এক্সচেঞ্জ, তারপর বিশ্ব ব্যাংক। হ্যাঁ, এই লোকগুলো দেখানো হচ্ছে। এই বিষয়গুলো মূলত আন্তর্জাতিক অর্থায়নের সাথে জড়িত। বাটা তোমরা জানো এটি একটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তাই না? তোরা বাটার জুতা ব্যবহার করো না অনেকেই? করো কিনা? বাটার জুতা তোমরা ব্যবহার করো? বাটা হচ্ছে একটি মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন, হ্যাঁ, যেটা এক দেশ থেকে, যে ব্যবসাটা এক দেশ থেকে প্রতি সারা অন্য দেশে, তারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে তাদের ব্যবসা করেছে। এনার্জি প্যাক এটা একটা আমাদের দেশীয় সংস্থা, সেটা দেশের বাইরে এখন তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করার চিন্তা করছে। কারেন্সি এক্সচেঞ্জ, কারেন্সি মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা। হ্যাঁ, এক দেশের সাথে আরেক দেশের বৈদেশিক মুদ্রা যে লেনদেন। এবং শেষে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে বিশ্ব ব্যাংকের একটি লোগো। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের একটি লোগো। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আন্তর্জাতিক অর্থায়নের সাথে সম্পৃক্ত। আন্তর্জাতিক অর্থায়ন যেখানে মাল্টিন্যাশনাল কোম্পানি, এমএনসি, হ্যাঁ, এই কোম্পানিগুলোর কার্যক্রমগুলো এই আন্তর্জাতিক অর্থায়নের সাথে আলোচনা করা হবে। বৈদেশিক মুদ্রার যে লেনদেন, এইগুলো, এই বিষয়গুলো আলোচনা করা হবে। ওয়ার্ল্ড ব্যাংক সহ বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থা, যেমন IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি, IDB, হ্যাঁ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তাই না? এই যে এই ধরনের বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের কার্যক্রমগুলো এখানে আলোচনা করা হবে। আর একটু আছে মোবাইলিটি। তোমরা একটু দেখো কি না কি লেখা আছে, যে আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি ও রপ্তানি। আমদানি ও রপ্তানি, আমদানি মানে কি? যে বিদেশ থেকে যখন আমরা কোনো পণ্য আমদানি করি, তোমরা জানো যে বিদেশ থেকে আমরা এই যে আমরা যে গাড়িগুলো, মোটরসাইকেল গুলো ব্যবহার করি, সবচেয়ে জনপ্রিয় যে ব্র্যান্ড, সুজুকির কথা বলতে পারো, বাজাজের কথা বলতে পারো, এই ব্র্যান্ড গুলো কিন্তু বাইরে। বাজাজ হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড, সুজুকি হচ্ছে জাপানি ব্র্যান্ড। তাহলে এই যে জাপান থেকে আমরা মোটরসাইকেল আমদানি করছি, জাপান থেকে টয়োটা গাড়ি আমদানি করছি, তাই না? এগুলো হচ্ছে আমদানি করা হচ্ছে। রপ্তানি, আমাদের দেশ থেকে বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হয়। যেমন সবচেয়ে বেশি রপ্তানি করা হচ্ছে আমাদের তৈরি পোশাক। আমাদের দেশে যে পোশাকগুলো তৈরি করা হয়, এই পোশাকগুলো বিদেশে রপ্তানি করা হয়। তো আমদানি এবং রপ্তানি আন্তর্জাতিক অর্থনীতিতে আলোচনা করে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার, আমাদের আমাদের দেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, তাই না? আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার, তাই না? আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার। সৌদি আরবের মুদ্রার নাম কি? সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। এখন এই যে বিভিন্ন দেশের মুদ্রাগুলো, হ্যাঁ, আমাদের একজন লোক হয়তো আমাদের দেশ থেকে আমেরিকা থেকে চাকরি করছে, বা আমেরিকার একজন ব্যক্তি আমাদের দেশে চাকরি করছে। তো আমেরিকাতে যখন একটা লোক চাকরি করবে, সে তার বেতনটা পাবে হচ্ছে ডলারের মাধ্যমে। সে বেতনটা পাবে ডলারের মাধ্যমে। তো এখন সেই ডলারকে আমাদের টাকায় কনভার্ট করতে হবে। তাহলে $1 সমান সমান কত টাকা হবে? $1 সমান সমান কত টাকা হবে? এই বিষয়টি কিন্তু আন্তর্জাতিক অর্থনীতিতে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, অথবা আমেরিকা থেকে তুমি একটি পণ্য আমদানি করতে চাচ্ছ, বা আমেরিকা একটি পণ্য রপ্তানি করতে চাচ্ছ, সেক্ষেত্রে এই পণ্যের মূল্যটা ডলারের ক্ষেত্রে কত ডলার হবে, এবং সেটা যদি আমাকে ডলারে পরিশোধ করে সেটাকে আবার টাকায় কনভার্ট করতে হবে, তাই না? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এই জায়গায় আলোচনা করে। বৈদেশিক বিনিয়োগ, তোমরা জানো যে এক দেশে
বিভিন্ন দেশ থেকে একটি দেশ থেকে অন্য দেশে বিনিয়োগ করা। আমেরিকার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করছে, জাপানের বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে, দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করছে, বা বাংলাদেশেরও কোনো ব্যক্তি অন্য দেশে বিনিয়োগ করতে পারে। এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। তাহলে আন্তর্জাতিক অর্থায়ন বলতে কি বোঝায়? যে একটি দেশের আমদানি রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, বৈদেশিক বিনিয়োগ ইত্যাদি নিয়ে যেখানে আলোচনা করে তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। বুঝতে পারছি কি? আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে দেখো একটা বিষয় বলা হচ্ছে যে আমাদের দেশ হচ্ছে আমদানি নির্ভর দেশ। হ্যাঁ, প্রতি বছর মেশিনারি, বড় বড় মেশিন, খাদ্য সামগ্রী, কাঁচামাল, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি আমদানি করা হয়। এক্ষেত্রে মেশিনারি মানে বুঝতে পারছি তোমরা যে মেশিন যেগুলো, হ্যাঁ, মেশিন বড় বড় ফ্যাক্টরি মিল থেকে চলার জন্য আমাদের প্রচুর মেশিন প্রয়োজন হয়। খাদ্য সামগ্রী সেটাও বুঝতে। কাঁচামাল জিনিসটাকে, কাঁচামাল বলতে কি বোঝায়? আমি কত ভালো ছাত্র, আমি দোকানের মধ্যে অনলাইন ক্লাস করতে। কাঁচামাল কি জানো? আলু, আচ্ছা আচ্ছা, স্যার আরাফাত যন্ত্রপাতি বলতো তাই না? যে আচ্ছা, ওকে, দেখো তোমরা সবাই ভুল বলছো। হ্যাঁ, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। তোমাদের যে অবস্থা, হ্যাঁ, অনেকে জি স্যার, আলু পটল সব। তোমরা নিজেরা মিউট করে নাও তোমাদেরকে। হ্যাঁ, আপনি দিলে ভালো হইতো। এটা ক্লাস করতে আসছে, আশেপাশে পরিবেশ ঠিক করে আসবে না। হ্যাঁ, যদি কোনো অবস্থা হলে তো হবে না। ওকে, খেয়াল করা হবে যে কাঁচামাল বলতে কি বোঝায়। কাঁচামাল, একজন বলছে যে আমরা যে আলু, পেঁয়াজ, টমেটো এগুলো ক্রয় করি, একজন বলছে মেশিনারি। না, কাঁচামাল মানে কি উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণকে কাঁচামাল বলা হয়। আমি একটি শার্ট তৈরি করব, হ্যাঁ, শার্টের জন্য বুতাম লাগবে, তাহলে বুতামটা হচ্ছে কাঁচামাল। আবার শার্ট তৈরি করতে কাপড় লাগবে, কাপড়টা হচ্ছে কাঁচামাল। অর্থাৎ তুমি যদি কাপড়ের ক্ষেত্রে চিন্তা করো যে কাপড়ের ক্ষেত্রে কাঁচামাল কি, হ্যাঁ, কাপড় তৈরি করতে কি লাগে? সুতা লাগে, তাহলে সুতা হচ্ছে কাপড় তৈরি কাঁচামাল। বুঝতে পারছি কি? সুতা হচ্ছে কাপড় তৈরি কাঁচামাল। তুমি সাবান তৈরি করো, সাবান তৈরি করতে তোমার সুদা লাগে, চর্বি লাগে। হ্যাঁ, তো সুদা এবং চর্বি এগুলো হচ্ছে সাবান তৈরির কাঁচামাল। তাহলে কাঁচামাল কাকে বলে? উৎপাদনের উপকরণকে কাঁচামাল বলা হয়। হ্যাঁ, আলাদা কিছু বলো তো, কাঁচামাল কাকে বলে? উৎপাদনের উপকরণকে কাঁচামাল বলা হয়। উৎপাদনের উপকরণকে কাঁচামাল বলা হয়, মনে থাকবে? তাহলে উৎপাদনের উপকরণ হচ্ছে কাঁচামাল। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট ও পাটজাত দ্রব্য, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হয়। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, বলছে বাণিজ্য ঘাটতি। হ্যাঁ, বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট, এই জিনিসটা জানতে হবে। যে ধরো আমি 1 কোটি টাকার পণ্য আমেরিকাতে রপ্তানি করলাম, আমি 1 কোটি টাকার পণ্য আমেরিকাতে রপ্তানি করলাম, আবার আমেরিকা থেকে 2 কোটি টাকার পণ্য আমদানি করলাম। তাহলে আমদানিটা রপ্তানি থেকে বেশি হলো, তাই না? আমদানি করলাম কত? 2 কোটি টাকা, রপ্তানি করলাম কত? 1 কোটি টাকা। তাহলে পার্থক্য হয়ে গেল কত? 1 কোটি টাকা। 1 কোটি টাকা। আমি 1 কোটি টাকা বেশি আমদানি করলাম, আমি 2 কোটি টাকার আমদানি করলাম, 1 কোটি টাকা রপ্তানি করলাম। তাহলে রপ্তানি এবং আমদানি তার মধ্যে কাটাকাটি হয়ে গেল কত? 1 কোটি টাকা। তাহলে বাকি রইল কত? আরো 1 কোটি টাকা, তাই না? হ্যাঁ স্যার। এই অতিরিক্ত 1 কোটি টাকাকে বলা হচ্ছে বাণিজ্য ঘাটতি। হ্যাঁ, এই অতিরিক্ত 1 কোটি টাকা কি বলা হচ্ছে? বাণিজ্য ঘাটতি। তাহলে সংখ্যাটা কি হবে? যদি রপ্তানি হচ্ছে আমদানির পরিমাণ বেশি হয় তাকে বাণিজ্য ঘাটতি বলা হয়। প্রশ্নটি কি বলা হয় যে বাণিজ্য ঘাটতি কি? তাহলে বলতে পারবা? যদি রপ্তানি থেকে আমদানি বেশি হয় তাহলে তাকে বাণিজ্য ঘাটতি বলা হয়। রাইট, যদি রপ্তানি থেকে আমদানি বেশি হয় তাহলে তাকে বাণিজ্য ঘাটতি বলা হয়। এই বাণিজ্য ঘাটতিটা কিভাবে পূরণ করা হয়? বাণিজ্য ঘাটতিটা রেমিটেন্সের মাধ্যমে। রেমিটেন্স কি? বিদেশ থেকে আমাদের প্রবাসী যারা আছে, হ্যাঁ, বৈদেশিক মুদ্রা, প্রবাসী যারা আছে আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে গিয়ে আমাদের দেশের ভাইরা বোনেরা কাজ করে। হ্যাঁ, অনেক লোক, হ্যাঁ, মালয়েশিয়া, জাপান, সৌদি আরব, আমেরিকা, ইংল্যান্ড সব বিভিন্ন দেশে আমাদের দেশের, হ্যাঁ, লোকেরা গিয়ে কাজ করে। এই যারা কাজ করে তারা যে ওই দেশে কাজ করে যে টাকা উপার্জন করে, এই উপার্জিত টাকাগুলো
কে রেমিটেন্স বলা হচ্ছে। এই টাকাগুলো যখন তারা আমাদের দেশে পাঠায় সেটাকে রেমিটেন্স বলা হয়, এবং এই রেমিটেন্সের মাধ্যমেই বাণিজ্য ঘাটতি পূরণ করা হয়। এবং তোমরা জেনে থাকবা যে এদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, খেয়াল করছো কিনা? যারা বিদেশে চাকরি হ্যাঁ, স্যার। করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। হ্যাঁ, তাদেরকে কি বলা হয়? রেমিটেন্স যোদ্ধা। আচ্ছা, এখান থেকে যদি প্রশ্ন হয় যে বাণিজ্য ঘাটতি কাকে বলে, তাহলে উত্তরটা কি হবে? যদি রপ্তানি থেকে আমদানি বেশি তাকে বাণিজ্য ঘাটতি বলা হয়। তারপরে যে প্রশ্ন যে বাণিজ্য ঘাটতি কিভাবে পূরণ করা হয়, তাহলে বলতে হবে রেমিটেন্সের মাধ্যমে। আবার যদি বলে যে রেমিটেন্স কি, তাহলে কি বলবা? প্রবাসী বাংলাদেশের পাঠানো অর্থকেই রেমিটেন্স বলা হয়। এবার আমরা একটু আমরা যে গত দুইটা ক্লাস, মানে আজকের ক্লাস এবং পূর্বের ক্লাস, এই দুইটা ক্লাসে যে আলোচনা করছি তা একটু ট্রাই করার চেষ্টা করবো। একজন উত্তর দেওয়ার চেষ্টা করবে। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সমাজ কল্যাণ। জনকল্যাণ। দেখে রাইট, এই যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ। আচ্ছা, এখন যদি প্রশ্ন হয় যে সমাজ কল্যাণ কোন অর্থায়নের মূল লক্ষ্য, তাহলে কি বলবা? সরকারি অর্থায়নের। তারপরে প্রশ্ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি? বলতে পারবা? মুনাফা অর্জন। অব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী না, অব্যবসায়ী প্রতিষ্ঠান। জনকল্যাণ স্যার। মানব কল্যাণ। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ। মানব কল্যাণ থাকবে। যদি প্রশ্ন হয় তাহলে মানব কল্যাণ কোন ধরনের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, তাহলে উত্তর কি হবে? তারপরে অর্থে যাও, ব্যবসা প্রতিষ্ঠান প্রধানত কত প্রকার? 2 প্রকার না? 3 প্রকার। কি কি? এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধন। এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধন। যৌথ মূলধনী কয় প্রকার? 2 প্রকার। কি কি? পাবলিক লিমিটেড আর হচ্ছে প্রাইভেট লিমিটেড। এক মালিকানা ব্যবসার মালিক কতজন? একজন। ভেরি গুড, একজন। তারপরে প্রশ্ন, অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 2 জন। সংখ্যা 2 জন। তারপরে প্রশ্ন, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 7 জন। সর্বোচ্চ। প্রাইভেট লিমিটেড হচ্ছে প্রাইভেট লিমিটেড, নট পাবলিক লিমিটেড। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে 50 জন, পাবলিক লিমিটেডের ক্ষেত্রে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। একটু খেয়াল করো, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন, আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2, সর্বোচ্চ 50 জন। পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 7 জন। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রধান উৎস কোনটি? শেয়ার মূলধন। ভেরি গুড, শেয়ার মূলধন। সর্বশেষ পর্যন্ত বাণিজ্য ঘাটতি কিসের মাধ্যমে পূরণ করা হয়? রেমিটেন্সের মাধ্যমে পূরণ করা হয়। ওকে, ভেরি গুড। বুঝতে পারছো কি? এই প্রশ্নগুলো এইভাবে না হয়ে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন যখন হয় তখন হয়তো বলতে বাণিজ্য ঘাটতি কিসের মাধ্যমে পূরণ করতে হবে? রেমিটেন্স। হয়তো বলতে পারে যে প্রবাসীদের পাঠানো অর্থকে কি বলা হয়, তাহলে উত্তর কি হবে? রেমিটেন্স। সরকারি অর্থায়নের আয় উৎস এবং ব্যয়ের খাতগুলো আলোচনা করো। এগুলো তোমরা নিজেরা এটা আগামী ক্লাসে এটা অ্যাসাইনমেন্ট আকারে খাতায় লিখে আমি যখন বলবো তখন তোমরা ভিডিও অন করে খাতাটা আমাকে দেখাবা। এটা প্রথম 5 মিনিটে আমি কাজটা করবো। সরকারি অর্থায়নের আয়ের উৎস এবং ব্যয়ের খাত, ঠিক আছে? বুঝতে পারছো? অথবা তোমরা যেটা করবা, ছবি উঠে চ্যাট, যেটা আমরা চ্যাট অপশন আছে ওইটাতে দিয়ে দিবা, ঠিক আছে? এবং পারিবারিক অর্থায়নের আয়ের উৎস সমূহ আলোচনা করো। এই দুইটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে আগামীকাল বলতে গেলে আগামী ক্লাস বুধবার, আগামী বুধবার তোমাদের প্রথম পিরিয়ডে আমার সাথে ক্লাস হবে। হ্যাঁ, ওইটাতে তোমরা এগুলো আমাকে সাবমিট লিখবা। আবার খেয়াল করো, সরকারি অর্থায়নের আয় উৎস এবং ব্যয়ের খাতগুলো আলোচনা এবং পারিবারিক অর্থায়নের উৎস সমূহ, এই দুইটা বিষয় তোমরা খাতায় লিখে এটা হয় ছবি উঠে আমার এখানে দিয়ে দিবা, মেসেজে দিয়ে দিবা, অথবা এটা শো করবা। আচ্ছা, এখানে যেটা বাড়ির কাজ দেওয়া আছে এই কাজটা আমরা এখন করবো। উদ্দীপকটা দেখো তো পড়তে পারো কিনা, একজন পড়ো।
মিস্টার রহিম এবং মিস্টার তামিম দুই বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA সম্পূর্ণ করে দুটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করলেন। মিস্টার রহিম যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে তাদের কার্যক্রম পরিচালনা করে। তাদের মূলধনের উৎস হচ্ছে নিজস্ব মূলধন, বন্টন, বিনিয়োগ, বন্ড বিক্রয়, ব্যাংক ঋণ ইত্যাদি। অন্যদিকে মিস্টার তামিম যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ কল্যাণ। তামিমের প্রতিষ্ঠানের আয়ের উৎস হচ্ছে আয়কর আর মূল সংযোগ কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি। ওকে, ধন্যবাদ আরাফাতকে, ও সুন্দরভাবে পড়েছে। না ইশতিয়াক কে পড়েছে? হ্যাঁ স্যার। পড়লো কে? আরাফাত করছো না ইশতিয়াক করছো? আরাফাত ভুইয়ান স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, একটু খেয়াল করো, আমি একটু পড়ছি যে মিস্টার রামিম এবং মিস্টার তামিম দুই বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA সম্পন্ন করে দুটি প্রতিষ্ঠানের চাকরিতে যোগদান করলেন। মিস্টার রামিম যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে তাদের কার্যক্রম পরিচালনা করেন। তাদের মূলধনের উৎস হচ্ছে নিজস্ব মূলধন, বন্ড বিক্রয়, ব্যাংক ঋণ ইত্যাদি। অন্যদিকে মিস্টার তামিম যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ কল্যাণ। তামিমের প্রতিষ্ঠানের আয়ের উৎস হচ্ছে আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি। আচ্ছা, এখন ক নাম্বার প্রশ্ন বলছে রেমিটেন্স কি? দেখো খেয়াল করো যে রেমিটেন্স কি, তাই তো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। রেমিটেন্স কি? রেমিটেন্স কি বলতে পারবো? বৈদেশিক প্রবাসীদের প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। প্রবাসীদের পাঠানো অর্থকে রেমিটেন্স বলা হয়। ভেরি গুড। হ্যাঁ, প্রবাসীদের পাঠানো অর্থকে রেমিটেন্স বলা হয়। আচ্ছা, তারপর দেখো যেটা বলছে যে অর্থায়ন বলতে কি বোঝায়? তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ এবং মুনাফা বন্টন সংক্রান্ত কার্যাবলীকে অর্থায়ন। ভেরি গুড, সোয়া বলছে তাই না? অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ, তহবিল বিনিয়োগ ও মুনাফা বন্টন সংক্রান্ত কার্যাবলীকে অর্থায়ন বলা হয়। ওকে, এবার আসতে দেখো, আমি যেটা মূলত আলোচনা করতে চাচ্ছি যে মিস্টার রামিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? মিস্টার রামিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? আচ্ছা, একটু আমরা আসি যে এখানে একটু দেখি যে মিস্টার রামিম যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে তাদের কার্যক্রম পরিচালনা করেন। আচ্ছা, বলতো কোন ধরনের প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ করেন? ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠান। ব্যবসায় প্রতিষ্ঠান। কেউ যদি এটা বলো যে এটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান, ইউ আর রাইট, তোমাকে আমরা নাম্বার দিতে বাধ্য। একটু খেয়াল করো যে আমরা কিন্তু বুঝতে পারতেছি, আমরা অর্থায়নের যে ধরনগুলো পড়েছি, হ্যাঁ, অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থায়ন, সরকারি প্রতিষ্ঠানে অর্থায়ন, পারিবারিক অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, যে প্রকারভেদগুলো বা যে ধরনগুলো আলোচনা করলাম এর মধ্যে আমরা এক জায়গায় পেয়েছি যে ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল মুনাফা অর্জন। তাহলে এখানে দেখো উদ্দীপক কি বলছে যে সেই প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে তাদের কার্যক্রম পরিচালনা করে। তাহলে আমরা এই মুনাফা অর্জন যেহেতু তাদের উদ্দেশ্য, তাহলে আমরা বলতে পারি না যে এটা ব্যবসায় প্রতিষ্ঠান, বলা যায় কিনা? আচ্ছা আচ্ছা, চাইলে এটাকে আরো স্পেসিফিক করা যায়। কিভাবে? দেখো বলছে তাদের মূলধনের উৎস হচ্ছে নিজস্ব মূলধন, বন্ড বিক্রয় এবং ব্যাংক ঋণ। একটু খেয়াল করো, নিজস্ব মূলধন, ব্যবসার মধ্যে এক মালিকানা, তারাও নিজস্ব মূলধন ব্যবহার করতে পারে। অংশীদারি, তারাও নিজস্ব মূলধন ব্যবহার করতে পারে। যৌথ মূলধনী, তারাও কিন্তু নিজস্ব মূলধন সংগ্রহ ব্যবহার করতে পারে। যৌথ মূলধনীর ক্ষেত্রে নিজস্ব মূলধন হচ্ছে শেয়ার মূলধনগুলো, তাই তো? তাহলে তিনটাই হয়, কিন্তু এর মধ্যে একটা দেখো, এবং ও ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ কিন্তু এক মালিকানা ব্যবসায় নিতে পারে, অংশীদারি নিতে পারে, যৌথ মূলধনী নিতে পারে। কিন্তু মাঝে একটা শব্দ আছে বন্ড বিক্রয়। এক মালিকানা ব্যবসায় কি বন্ড বিক্রয় করতে পারে? না স্যার। নো, পারে না। অংশীদারি কি বন্ড বিক্রয় করতে পারে? না স্যার, পারে না। তাহলে কারা পারে? যৌথ মূলধনী পারে। তাহলে আমি উত্তরটাকে আরো স্পেসিফিক যদি করতে চাই তাহলে কিন্তু বলতে পারি এটা যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান। তুমি দেখো এত বড় একটা উদ্দীপক, এই উদ্দীপকের মধ্যে একটা শব্দ যে তোমাকে, মানে দুইটা শব্দ যে তুমি মূলত উত্তরটা রিকগনাইজ করতে পারতেছো। একটা শব্দ হচ্ছে মুনাফা অর্জন, যে মুনাফা অর্জন দ্বারা তুমি বুঝতে পারতেছো এটা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। বুঝতে পারছো কি? এবং নেক্সট যেটা, যে আরেকটা শব্দ
বাকি সবগুলো একই, শুধুমাত্র বন্ড বিক্রয়, যেখানে আমি দেখো মার্ক করে রেখেছি বন্ড বিক্রয়, এই বন্ড বিক্রয়ের মাধ্যমে তুমি কিন্তু আরো স্পেসিফিক করতে পারতেছো যে এটা হচ্ছে একটি যৌথ মূলধনী ব্যবসায়। তাহলে যদি বলা যে মিস্টার রাহিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান, তাহলে মিস্টার রাহিমের প্রতিষ্ঠানটি হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান, এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান এটা হচ্ছে একটি যৌথ মূলধনী ব্যবসায়ী প্রতিষ্ঠান। তারপর তার অর্থায়নের প্রক্রিয়া ব্যাখ্যা করো। দেখো আমি যদি এতটুকু রিকগনাইজ করতে পারি যে এটি কি ব্যবসায়ী প্রতিষ্ঠান বা যৌথ মূলধনী ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটি সঠিকভাবে দিতে পারবো। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তুমি জ্ঞানমূলকটা যদি সঠিকভাবে রিকগনাইজ করতে পারো তাহলে তোমার পক্ষে পরিপূর্ণ নম্বর পাওয়া সম্ভব। বুঝতে পারছো কি? এখন তাহলে তুমি যৌথ মূলধনী কি এটা বললাম, তারপর বলছে তার অর্থায়নের প্রক্রিয়া ব্যাখ্যা করো। যৌথ মূলধনী ব্যবসায়ীগুলো কি করে? তারা জনগণের কাছ থেকে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে, তারা ব্যাংক থেকে ঋণ মূলধন সংগ্রহ করতে পারে, তারা বন্ড ডিবেঞ্চার বিক্রয় করে ঋণ মূলধন সংগ্রহ করতে পারে। হ্যাঁ, তারপর তারা যে টাকাগুলো বিনিয়োগ করে, বিনিয়োগ থেকে যে মুনাফা হয় সেই অর্জিত মুনাফাগুলো সম্পূর্ণ টাকা তারা উত্তোলন করে না, সেই জায়গাতেই করে কি কিছু টাকা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে, যেটাকে সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত মুনাফা বলা হয়, এবং কিছু অংশ শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশ হিসেবে বন্টন করে, তাই তো? এগুলো হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের প্রক্রিয়া, তাই না? তারপরে যে প্রশ্নটা বলছে যে মিস্টার তামিমের প্রতিষ্ঠান থেকে মিস্টার রামিমের প্রতিষ্ঠানের অর্থায়ন কার্যক্রম তুলনামূলক বিচারে অধিক ঝুঁকিপূর্ণ উক্তিটি বিশ্লেষণ করা। একটু খেয়াল করো, এখন আমি রামিমের প্রতিষ্ঠান দেখলাম এটা একটি যৌথ মূলধনী ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখন বলছে যে তামিমের প্রতিষ্ঠান থেকে রামিমের প্রতিষ্ঠানের অর্থায়ন কার্যক্রম অধিক ঝুঁকিপূর্ণ, উক্তিটি বিশ্লেষণ করতে বলছে। তাহলে এখন আমরা দেখি তামিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান। দেখো বলছে অন্যদিকে তামিম যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ কল্যাণ। কোন ধরনের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য সমাজ কল্যাণ বলো তো? সরকারি অর্থায়ন। আমরা কিন্তু এতটুকু বুঝতে পারলে আমরা উত্তরটি সঠিকভাবে করতে পারবো। তামিমের প্রতিষ্ঠানটি হচ্ছে কি সরকারি প্রতিষ্ঠান, এবং আরো বোঝা যায় শুধু যে তাদের মূল উদ্দেশ্য সমাজ কল্যাণ এটা না, তার পাশাপাশি দেখো যে তামিমের প্রতিষ্ঠানের আয়ের উৎস হচ্ছে আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি। তার মানে দেখো যে আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক এগুলো কিন্তু সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? তাহলে একটু দেখো বলছে যে তামিমের প্রতিষ্ঠান থেকে রামিমের প্রতিষ্ঠানের অর্থায়ন কার্যক্রম তুলনামূলক অধিক ঝুঁকিপূর্ণ। তাহলে আগে আমাকে বলতে হবে যে তামিমের প্রতিষ্ঠানটি হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান, তাই না? সরকারি প্রতিষ্ঠান মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ করা, আর রামিমের প্রতিষ্ঠানটি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। তোমরা জানো যে সরকারি প্রতিষ্ঠান কিন্তু কখনো দেউলিয়া হতে পারে না, সরকারি প্রতিষ্ঠান কখনো দেউলিয়া হতে পারে না, তাই না? সরকারি প্রতিষ্ঠান কখনো দেউলিয়া হতে পারে না, কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানে তুমি যদি সঠিকভাবে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে না পারো সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান দেউলিয়া হয়। এখন দেউলিয়া মানে কি? দেউলিয়া মানে কি জানো? দেউলিয়া মানে হচ্ছে যদি তোমার সম্পদ থেকে ঋণের পরিমাণ বেশি হয় তাহলেই তাকে দেউলিয়া বলা হয়। তোমার যে পরিমাণ সম্পদ আছে সেই সম্পদ দিয়ে যদি তুমি তোমার ঋণ পরিশোধ করতে না পারো তাহলে তুমি হচ্ছে দেউলিয়া। বুঝতে পারছো কি? তোমার সম্পদ দিয়ে যদি ঋণ পরিশোধ করতে না পারো তাহলে তুমি দেউলিয়া হয়ে যাবে। তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠান কখনো দেউলিয়া হয় না। তাহলে রামিমের প্রতিষ্ঠানের যে অর্থায়ন কার্যক্রম সেই কার্যক্রম যদি সঠিক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে তাহলে সেই প্রতিষ্ঠানের কিন্তু দেউলিয়া হওয়ার সুযোগ থাকবে। কিন্তু আমাদের তামিমের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান কিন্তু দেউলিয়া হবে না, কারণ তামিমের হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। তাহলে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, অর্থায়নের ধরন বা অর্থায়নের স্বরূপ, সেই স্বরূপ থেকে যদি উদ্দীপক হয় আমরা উদ্দীপকগুলো ধরতে পারবো। বুঝতে পারছো উদ্দীপকগুলো কোন ধরনের হবে? জি স্যার। এবং আমি যে আলোচনা করেছি সেই আলোচনা থেকে উদ্দীপকগুলোর উত্তর দেওয়া যাবে, তাই না? বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। বুঝতে পারছো যে তাহলে এই ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা উদ্দীপক আসলে সেই উদ্দীপক থেকে তোমাদের উদ্দীপক থেকে তোমরা সঠিক উত্তরগুলো খুঁজে বের করতে পারবে। দেখো আমরা সরকারি অর্থায়ন আলোচনা করেছি, অব্যবসায়ী প্রতিষ্ঠান করেছি, ব্যবসায় প্রতিষ্ঠান করেছি, পারিবারিক করেছি, তো এই আন্তর্জাতিক অর্থায়ন করেছি। ওই সব জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো হচ্ছে। আমি যদি ওই কনসেপ্টগুলো ধরতে পারি সেই কনসেপ্টগুলো ব্যবহার করেই কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। আমাদের সাধারণত ক্লাস হয় হচ্ছে 2 মিনিট, বুঝতে পারছো? আর 40 মিনিট।
সেই 40 মিনিটের জন্য আমার আর বাকি আছে 1 মিনিট 55 সেকেন্ড, বুঝতে পারছো কি? তো 1 মিনিট 55 সেকেন্ড 50 সেকেন্ড পরে ক্লাসগুলো শেষ হয়ে যাবে। তো আমি যেটা বলেছিলাম তোমাদের অর্থায়ন, যে সরকারি অর্থায়নে আয় উৎস এবং ব্যয়ের খাতগুলো পরীক্ষা তোমাদের খাতায় লিখতে হবে, পারিবারিক অর্থায়নের উৎসগুলো খাতার মধ্যে লিখতে হবে, বুঝতে পারছো কি? দেখো শেষে আমি প্রায় আমার ক্লাসের শেষ দিকে চলে আসছি। তো আর 1.5 মিনিটের মতো আমার ক্লাস আছে। আমার পরবর্তী আগামী বুধবার আমার একটি ক্লাস আছে, প্রথম পিরিয়ডে ক্লাসটা হবে। তোমরা রুটিনে দেখবা, রুটিনটা সংশোধন করা আছে। হ্যাঁ, আমার আগে ক্লাসটা ছিল তৃতীয় পিরিয়ডে, এখন আমার ক্লাসটা হচ্ছে প্রথম পিরিয়ডে। দ্বিতীয় এবং তৃতীয়তে তোমাদের ম্যাডাম দিবে, বুঝতে পারছো কি? তো দেখা একটা শব্দ আছে, আয় বুঝে ব্যয় করো। হ্যাঁ, তোমরা তোমাদের বাবার উপার্জন অনুযায়ী ব্যয় করার চেষ্টা করবে। অতিরিক্ত ব্যয় করে তোমার বাবাকে চাপে ফেলবা না, তোমার পরিবারকে চাপে ফেলবা না, চেষ্টা করবা সব সময় হ্যাঁ পরিবারকে সহায়তা করতে, বুঝতে পারছো? তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো বাসায় তোমাদের বইয়ে অর্থায়নের স্বরূপ বা অর্থায়নের ধরন আছে, ওই জায়গা থেকে ভালো করে পড়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, বুঝতে না পারো, পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবা। সে পর্যন্ত ভালো থাকবে, পরবর্তী ক্লাসে জয়েন করার পরে তোমাদের আইসিটি ক্লাস হবে। তোমরা সবাই ভালো থেকো, তোমাদেরকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম।